আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে। আমি সাবিহা শারমিন ব্লগ চ্যানেল থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার খুব ভালো আছি। বাবার বাড়িতে আসাটা যতটা আনন্দের হয়, ঠিক বিদায় মুহূর্তটা ততখানি কষ্টের হয়। আজকে এত কুয়াশা আর রোদ এক ফোঁটা ওঠেনি। এখন অলমোস্ট 12টা বাজে। রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এখানে স্পেশাল রাজহাঁসের মাংস। বিদায়ের ঘন্টা বেজে গেছে। আলিফার পাপা ঢাকা থেকে চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই যে এখন সে বাড়িতে এসে উঠলো। বাচ্চারা তো ভীষণ খুশি পাপাকে পেয়ে, কিন্তু ঠিক ততখানি আবার কষ্টও পেয়েছে যখন নানুকে ছেড়ে চলে গেছে। আসলে বিদায় মুহূর্তটা অনেকটা হৃদয় বিদারক, একেবারে বিষাদময়। তো এই যে ঘরের মধ্যে ঢুকলো। আর বাই দ্য ওয়ে, আমার বড় মেয়ের কিন্তু জন্মদিন গেছে 12 ডিসেম্বর। আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম 12 ডিসেম্বর, ওর জন্য কিছুই করা হয়নি। তবে কিছু করা হয়নি বললে ভুল হবে, আমরা আমাদের মতো করে প্রত্যেক বছরই যেটা করি, আমরা বাড়িতে মিলাদ পড়াই মসজিদে। আর ওই মিলাদের উদ্দেশ্যেই এই মিষ্টিগুলো আনা হয়েছে। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু ওর বার্থডের দিন ছিল না, ওর বার্থডের 2-3 দিন পরে ছিল। কারণ ওই দিন শুক্রবার পড়েনি, আর আমাদের বাড়িতে শুক্রবারেই মিলাদ পড়ানো হয়। আর আমরা অপেক্ষা করছিলাম যে আলিফার পাপা আসবে, ওই দিনই আমরা মিলাদটা পড়াবো, যেন উনিও থাকতে পারে। তো এই জন্য যেদিন মিলাদ পড়ানো হয়েছে ওই দিনই রাজহাঁসটা রান্না করা হয়েছে। আর এই যে চালের রুটি আম্মু বানিয়ে দিয়েছে, আর আম্মুর পাশে বসেই আলিফের পাপাকে এই যে খেতে দিয়েছে। তার যা যা পছন্দ সেই অনুযায়ী প্লেট সাজিয়ে দিয়ে তারপর রুটি দিয়ে খেতে দিল। আর এই ভিডিওটা ছিল পরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালবেলা। এই খাবারগুলো আম্মু রান্না করে দিয়েছে যেন বাসায় এসে আমাকে রান্না করতে না হয়। হাঁসের মাংস, ডিম ভুনা আর দেশি মাছের চচ্চড়ি ছিল। আর এই যে এখন আমরা বেরিয়ে গেলাম। সকাল 11টা থেকে 12টার মধ্যেই আমরা রওনা দিয়েছি। আমরা আজকে যেহেতু প্ল্যান করেছি বাসে যাব, আর আমাদের গ্রামটা শহর থেকে একটু দূরে হওয়াতে অনেকখানি হেঁটে নৌকা পার হয়ে তারপর শহরে উঠতে হয়। এই জন্য একটু আর্লি রওনা দিয়েছি, যেহেতু দুটা বাচ্চা আমাদের সাথে, তাই একটু সব জায়গায় একটু রিল্যাক্সে যেতে চেয়েছিলাম। তো এই যে এখন বিদায় মুহূর্তে তার নানুর কোল ছাড়ছে না, আর নানু তার নাতনিকে ছাড়ছে না, যতটুকু পারতেছে কোলে নিয়ে আদর করছে, কোলে ধরে রাখছে। আসলে আমার বলার অপেক্ষা রাখে না, আমরা সকলেই কম বেশি জানি যে আমাদের নানির প্রতিও আমাদের এরকম একটা ফিলিংস কাজ করতো, এবং আমাদের বাচ্চাদেরও তার নানুর প্রতি এরকম একটা ভালোবাসা কাজ করে। তো এই যে আমার বড় মেয়েটা খুব স্টাইল করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এই রাস্তাটা হেঁটেই আমরা নৌকা পার হব, তারপরে আবার একটা রাস্তা আছে। আপনারা জাস্ট ভিউটা একটু দেখেন। শহরের কোলাহল বাদ দিয়ে যদি একটু চিন্তা করেন, এই যে জায়গাটার শান্তি, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব। চারিদিকে ধান খেত, তার চারপাশ দিয়ে রাস্তা যাচ্ছে, তার সাইডে আবার নদী আছে। মানে প্রকৃতির সমস্ত সৌন্দর্য মিলে যেখানে একাকার। মূলত এই সৌন্দর্য দেখার জন্যই আমরা এই পথটা দিয়েই যাতায়াত করি। এটা ছাড়াও আমাদের আর একটা সর্বজনীন রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। অনেকটাই গ্রাম্য রাস্তা, তো যাতায়াতে কষ্ট হয়। গাড়িতে করে গেলে বেশ ঝাঁকুনি লাগে, তো বাচ্চাদের সাথে সাথে আমাদেরও অস্বস্তি লাগে। যার জন্য আমরা নদী পার হওয়ার একটা রিস্ক থাকলেও আমরা এই রাস্তাটাই যাতায়াতের জন্য প্রেফার করে থাকি। আর এই যে এখন এই মুহূর্তটা, ওফ, সেই কষ্টদায়ক। মানে আমার সন্তানের কষ্ট দেখলে আমারও বুকটা ফেটে যায়। আমার ছোট মেয়েটা ওর নানুকে এত পরিমাণ ভালোবাসে যে এক নজরও ওর নানুর কাছ থেকে সরে না, তাকিয়েই ছিল। নদীর মাঝখানে এসে যখন সে বুঝতে পারলো যে তার নানু তার সাথে আসছে না, এটা ভেবে সে সজোরে কান্না শুরু করে দিয়েছে। আর ওর কান্না দেখে আমারও চোখ ভিজে এসেছিল।
মূলত ও ভেবেছিল নানুকে সাথে সাথে দেখে যে হয়তো নানু আমাদের সাথে ঢাকা আসছে, তো যার জন্য সারা রাস্তায় খুবই আনন্দিত ছিল। কিন্তু যখনই নৌকায় ওঠার পর দেখলো যে নৌকাতে আম্মু উঠছে না, তখনই ও মন খুলে একদম জোরে চিৎকার করে কান্না করছিল। তো এই কান্নারত অবস্থা পুরো জার্নিটা ছিল। বাসায় আসার পরও সে মন খারাপ করে টিল নাও এখন পর্যন্ত তার মন খারাপ, সে খুব একটা হাসছে না। আর তাকে বলে রেখেছি যে আমরা আর কিছুদিন পরে আবার নানুর কাছে যাব। তো এই কথা শুনে এই পর্যায়ে এখন আছে, আর একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। আর এরকমটাই হয় প্রত্যেকবার বাড়িতে গেলে তার আচরণে একটু অস্বাভাবিকতা চলে আসে নানুর কাছ থেকে চলে আসার পরে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, হাসে না, এই অবস্থা আর কি। তো এই যে এখন আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর সাকুরা বাসে করে আমরা যাচ্ছি। তো এখন ওইখানকার ওয়েটিং জোনে আমরা বাসায় ঢুকে সব কিছু দেখতে দেখতে যখন চেক করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা, তখন দুইটা নতুন জিনিস আমার ঘরে দেখলাম। সেটা হচ্ছে এই যে ওয়াল ঘড়িটা। আমাদের এখানে আগে ঘড়ি ছিল না, তো আমার বড় বেবিটা খালি বলতো মাম্মি আমাদের ঘড়ি নেই। তো তার পাপা, আমরা যখনই বাড়িতে যাই এসে কিছু না কিছু নতুন পাই ঘরে। তো এবার ভেবেছিলাম কিছু পাবো না, কিন্তু তার পাপা তার ইচ্ছেটা পূরণ করেছে, একটা ওয়াল ঘড়ি এনেছে। ঘড়িটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আপুরা। ঘড়িটা এমনিও কালারটা খুবই সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা যেহেতু গোল্ডেন অফ হোয়াইট এইরকম কম্বিনেশনে আমি সব কিছু চাচ্ছি। ঘরের পর্দাটা নিব এরকম, যখন টেবিল চলে আসবে ওইটার টেবিল ক্লথটাও এরকম টাইপের নিব। আর আমার ফ্যানটা ড্রয়িং রুমের ওইটাও এরকম। তো ওইটার সাথে মিলিয়েই সম্ভবত ওর পাপা এই কালারটা কিনেছে। এখানে ডেটটা উঠবে, মানে কত তারিখ ওটা দেখা যাবে। আর আর আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক কেটলিটা। আমার আগের কেটলিটা বাড়িতে যাওয়ার আগে নষ্ট হয়ে গিয়েছিল, তো মনটা খুবই খারাপ ছিল। শীতের দিনে এটা আমার খুব প্রয়োজন হয়, বাচ্চাদের যখন তখন গোসল করানোর জন্য বা হাত মুখ ধোয়ানোর জন্য। এটা খুব ফাস্ট গরম হয় পানিটা, তো যার জন্য মন খারাপ হয়ে গিয়েছিল যে নষ্ট হয়ে গেছে, আবার কবে কিনতে পারবো। তো এই জিনিসটাও সে এনে রেখেছে, আগেরটার থেকে একটু অন্যরকম, একটু ডিজাইন করা আছে, দেখতেও একটু সুন্দর, ইউনিক লাগছে। আর অ্যাজ ইউজুয়াল পুরুষরা ঘরে থাকলে একটু গোছানো থাকলেও, যদিও আমার হাজব্যান্ড যথেষ্ট গোছানো, অতটা এলোমেলো করে রাখেনি। তারপরও নিট অ্যান্ড ক্লিন বলতে যেটা বোঝায় একেবারে সুন্দর ক্লিন করা ওরকমটা না। যেমন এই বেসিনটা নোংরা হয়ে গেছে, আচ্ছা ফ্লোরগুলো মোছা হয়নি। তো 15 দিনের মতন ছিলাম আর কি গ্রামের বাড়িতে। এই যে এখন সমস্ত কিছু ক্লিন করব। কিচেনটা কিছুটা ক্লিন করেছি, কিচেনের সাইডটা রান্না বসিয়ে দিয়েছি। ক্লিন করতে করতে আসলে কাজটা কোত্থেকে যে শুরু করব বুঝতেই পারছিলাম না, যেখানে হাত দিচ্ছি সেখানে শুধু নোংরাটাই দেখতে পাচ্ছি। তারপরও যতটুকু আগে আগে প্রয়োজন ছিল ওইটা ক্লিন করে নিয়েছি। কি বাবা না, আর রান্নাটা পাশাপাশি করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, ডাল। আর আমরা এসেছি গতকাল রাতে, তো রাতে আম্মু রাতের খাবার দিয়ে দিয়েছিল। ডিম ভুনা করে দিয়েছে, গুঁড়া মাছ তরকারি দিয়েছে, আর হাঁস ভুনা করে দিয়েছিল। তো ওগুলোর কিছু কিছু এখনও রয়ে গেছে। এই ডিম ভুনা আছে, আর এই যে চচ্চড়িটাও আছে। আর এখন রান্না করার জন্য এই যে অনেক কিছু ক্লিন করেছি, এগুলো সব ক্লিন করেছি। এগুলো তো নোংরা হয়েছিল। আর বাড়ি থেকে এই ডিমগুলো, এখানে কিছু ডিম আমার শাশুড়ি দিয়েছে আর কিছু আমার মা দিয়েছে। এগুলো আসার সময় দুইটা ভেঙে গিয়েছিল, পুরো ডিমগুলো নোংরা হয়ে গিয়েছিলো, ওগুলো ক্লিন করলাম সুন্দর করে। আর আমার শাশুড়ি এবার এই মাছগুলো দিয়েছে, একবারে ক্লিন করে ধুয়ে দিয়েছে। এটা হচ্ছে পুকুরের মাছ। তো এগুলো আজকে ভুনা করছি আর ডাল রান্না করছি। মাছগুলো ভালোই হয়েছে, দেশি মাছ তো, এগুলো শীতের দিনে বেশ ভালো লাগে, ভুনা করলে ভালো লাগে, বা তরকারি দিয়ে শীতকালীন যে সবজিগুলো থাকে ওগুলো দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। এই যে অনেক আইটেমের মাছ আছে, টাকি মাছ, শোল মাছ, তারপরে এটা হচ্ছে আমি সঠিক নামও জানি না সবগুলোর। তো
রান্না করার জন্য কিছুটা রেখে বাকিটা এরকম বক্স করে এখন আমি ফ্রিজে রেখে দিব, শীতকালীন সবজি দিয়ে রান্না করব। তো আমার আজকের আয়োজন এখানেই শেষ করছি। সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।